বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো আসো আমরা দেখি তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র সেটা কি। দেখো এখানে বলা আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সে প্রথম সূত্রে কি বলছে সেটা হলো যে একটা সিস্টেম, সেই সিস্টেমটা ধরে নাও এটা একটা সিস্টেম যদি হয়, সেই সিস্টেম যদি বাইরে থেকে যদি কিছু তাপ নেয়, সেই তাপের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তির চেঞ্জ করবে এবং বাকি অংশটা কি করবে সেটা হলো কাজে রূপান্তর করবে। তাহলে এই সিস্টেমে যেহেতু আগে থেকে একটা তাপ ছিল, তো তুমি যেহেতু বাইরে থেকে একটা তাপ দিচ্ছ তাহলে অবশ্যই কী হবে, ওর তাপের পরিবর্তন হবে। তাহলে তাপের পরিবর্তনটাকে আমরা কি লিখতে পারি, ডি কিউ। আমরা ডি কিউ দ্বারা পরিবর্তন লিখি। তাহলে এটা ডি কিউ যেহেতু লিখছি তাহলে আমরা কি ডি দ্বারা পরিবর্তন এবং ডি কিউ দ্বারা তাপের পরিবর্তন। এবং সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তি যেটা আছে সেটা যখন তুমি বাইরে থেকে তাপ দিচ্ছ তখন কি হচ্ছে, সেই অভ্যন্তরীণ শক্তিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেই অভ্যন্তরীণ শক্তিটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে ডিইউ হচ্ছে। তার মানে এই তাপটা যখন দিচ্ছি সেই তাপটা কি হচ্ছে, দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে। একটা হলো অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ করে দিচ্ছে, আর একটা কি হচ্ছে, বাকিটা কাজে রূপান্তর হচ্ছে। তার মানে আমাদের যে কিউটা সেটা ইউ আর ডাব্লিউ, মানে আমরা যদি এইভাবে জেনারেলি লিখি তাহলে এটা আলটিমেটলি কিউ ইকুয়াল টু ইউ প্লাস ডাব্লিউ, এইভাবে আমরা এটাকে লিখতে পারি। যেহেতু আমরা তাপ দেওয়াতে কি হচ্ছে, তাপের চেঞ্জ হচ্ছে, এই জন্য আমরা এটাকে ডি কিউ লিখলাম। এবং সাথে কি হচ্ছে, অভ্যন্তরীণ শক্তিও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কৃতকাজ যেটা আছে সেটাও কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে আমরা যেটা লিখলাম এটাই কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন কথা হলো, এই যে কাজের যে পরিবর্তন হলো, কাজের পরিবর্তনটা আসলে কিভাবে হয়। আমরা সাধারণত জানি কাজ মানে কি, ডাব্লিউ সমান সমান এফ এস। তার মানে এই যে আমরা ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনে কাজের যে ডেফিনেশনটা সেটা হলো যে একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে বলের দিকে বলের ক্রিয়াকালীন সরণের উপাংশের গুণফলকে কি বলা হয়, কাজ বলা হয়। তাহলে এখানে উপাংশ তো আমরা দেখতে পাচ্ছি না, উপাংশ দেখতে পাচ্ছি না, তার মানে আমরা যদি এটা যদি একটা বস্তু হয়, সেই বস্তুটাকে যদি বল প্রয়োগ করি এবং এর সরণ যদি বলের যে সরণটা সেটা যদি এখান থেকে এইটা হয়ে থাকে এস, ধরে নাও এটা যদি এস হয়ে থাকে, সরণটা আসলে আলটিমেটলি এখান থেকে এখানে না, আমরা এইখান থেকে যদি মিডিল পয়েন্ট থেকে এটা মিডিল পয়েন্ট ধরি তাহলে এই যে এটা আমাদের সরণ। তাহলে এই যে সরণটা যদি হয় এটা, তাহলে এই যে সরণের উপাংশটা কি, সেই উপাংশটা হলো cos 0 ডিগ্রি। তার মানে এস cos, এখানে আমরা এটাকে 0 ডিগ্রি বলতে পারি, এই জন্যই এটাকে কিন্তু আমরা এফ এস লিখছি। তাহলে মানে বল প্রয়োগ হয়েছে এবং বলের দিকে যে সরণটা ছিল সেটা 0 ডিগ্রি আকার ছিল, যার কারণে আমরা এটা এফ এস লিখছিলাম। যদি এটা যদি বল প্রয়োগের ফলে যদি এইদিকে যেত, সরণ যদি এইদিকে হতো, তাহলে ওটাকে আমরা কি করতাম, বলের দিকে নিয়ে আসতাম এবং ওটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে যেত সেই অ্যাঙ্গেলটা আমরা এখানে বসাই এটা লিখতাম। তো যাই হোক, আমরা জেনারেলি জানি ডাব্লিউ সমান সমান যদি বলের দিকে সোজাসুজি যায় তাহলে এফ এস। এখন কথা হলো যে কাজের যেহেতু পরিবর্তন আমরা এখানে লিখছি, এখানে ডি ডাব্লিউ লিখছি, তার মানে এখানেও কি লিখবো, আমরা ডি ডাব্লিউ যদি বের করতে চাই কাজের পরিবর্তন, তার মানে বল প্রয়োগের ফলে আমরা যে বলটা প্রয়োগ করছি সেই বল প্রয়োগের কি হয়েছে, সরণের পরিবর্তন হয়ে গেছে। তাহলে সরণের পরিবর্তনকে আমরা কি লিখব, ডিএস। এখন আমরা একটা জিনিস জানি যে এফ সমান সমান আমরা যেটা লিখতে পারি, বা আমরা লিখতে পারি পি সমান সমান এফ বাই এ। তাহলে আমরা কি, যে এফ সমান সমান আমরা লিখতে পারি পি ইন্টু এ। তাহলে আমরা এফ এর জায়গায় যদি পি বসাই দেই তাহলে আমরা এখানে লিখতে পারি পি এ, এফ এর জায়গায় পি এ ডিএস। এখন
চাপের যে একক সেই এককটা আমরা এখান থেকে কি লিখতে পারি, নিউটন পার মিটার স্কোয়ার। আর এটা কি এরিয়া, তার মানে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে কি বলা হয়, ওই বস্তুর চাপ বলা হয়। তাহলে এটা কি ছিল, ক্ষেত্রফল, এর একক কি ছিল, মিটার স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা মিটার স্কোয়ার দেই, আর ডিএস এটা কি দূরত্বের পরিবর্তন, তাহলে সরণের পরিবর্তন। তাহলে এই যে জিনিসটা যেটা আমাদের, সেটার একক হলো মিটার। তার মানে এই দুটা মিলে কি হয়ে যাচ্ছে, মিটার কিউব। তার মানে আমরা এই যে অংশটা, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা আয়তন বলতে পারি। তাহলে যেহেতু সরণের পরিবর্তন হয়েছে, তাহলে এখানে কি হবে, আয়তনের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমরা এটাকে লিখতে পারি পিডিভি। তার মানে ডিডাব্লিউ সমান আমরা লিখতে পারি পিডিভি। এখন এই যে জিনিসটা যেটা আছে, সেটাকে যদি আমরা এই ইকুয়েশনে বসায় দেই, তাহলে আমরা আরও একটা ইকুয়েশন পেতে পারি, সেটা হলো ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। তাহলে এটাও কিন্তু আমাদের তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র সেটা। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হলো, কোনো সিস্টেমে যদি বাইরে থেকে তাপ প্রয়োগ করা হয়, তাহলে সেই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে কিছু অংশ, এবং বাকিটা কি হয়ে যাবে, বাকিটা হলো কাজে রূপান্তর হবে। তার মানে এই তাপ যেটা আমরা বাইরে থেকে দিচ্ছি সেটা দুই ভাগে ভাগ হচ্ছে। একটা হলো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে বা চেঞ্জ করতেছে, আর বাকিটা কি হচ্ছে, কাজে রূপান্তর করতেছে। তো এটার আলোকে কি করলাম, আমরা তাপগতিবিদ্যার যে সূত্রটা সেটা আমরা কি এইভাবেও লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি। তাহলে এটাই হলো আমাদের তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র সেটা। এখন আমরা দেখব এই তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা, সেটা কয়েকটা কন্ডিশন এখানে আমরা দেখব। সেই কন্ডিশনটা কি, একটা হলো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তো সমষ্ণ মানে আমরা এখানে কি বুঝতে পারতেছি, যে এখানে তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না। তার মানে আমাদের যে এই যে সিস্টেমটা যেটা আছে, সেই সিস্টেমে টি হবে হলো কনস্ট্যান্ট। টি কনস্ট্যান্ট মানে তাপমাত্রার চেঞ্জ হবে না। তাহলে এখন আমরা যদি বাইরে থেকে যদি তাপ দেই, তাহলে যদি তাপমাত্রার পরিবর্তন না হয়, তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে টি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এখানে ডিইউ হবে 0। তার মানে আমরা যেটা পাবো সেটা কি হবে, সেটা হবে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ডিডাব্লিউ মানে আমরা যেখানে জানি, তাহলে ডিকিউ ইকুয়াল টু পিডিভি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বাইরে থেকে যে পরিমাণ আমরা তাপ দিব, সেই তাপটা পুরোটাই কি হবে, কাজে রূপান্তর হয়ে যাবে, মানে পুরোটাই আমরা কাজ পাবো। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে বাইরে থেকে যদি আমরা তাপ দেই, তাহলে এটা কি হয়ে যাবে, পজিটিভ। তাহলে এটা যদি পজিটিভ হয়, তাহলে এখানে কি হয়ে যাবে, আয়তন বৃদ্ধি পাবে। তার মানে পিডিভি এখানে যেটা আছে সেখানে কি হবে, আয়তন বৃদ্ধি পাবে। তাহলে এটাও আমাদের কি হয়ে যাবে, পজিটিভ। আর যদি এখান থেকে যদি আমাদের তাপ বাইরে বের হয়, সে দুইটা ঘটনা ঘটতে পারে। এখানে আমরা বাইরে থেকে তাপ দিতে পারি, যদি তাপ দেই তাহলে এটা কি হবে, পজিটিভ, আর এখানে আয়তন বৃদ্ধি পাবে। আর যদি সিস্টেম থেকে তাপ বাইরে বের হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে নেগেটিভ, এবং এক্ষেত্রে কি হয়ে যাবে, আয়তন কি হয়ে যাবে, হ্রাস পাবে। তাহলে তোমাদের কিন্তু যখন তোমাদের এইটা দিয়ে প্রবলেম কোনো সলভ করতে বলবে কোশ্চিনে, তখন কিন্তু তোমাদেরকে বলে দিবে যে প্রক্রিয়াটা কি ধরনের। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাকে বলে দিবে যে সিস্টেমে বাইরে থেকে তাপ কি হচ্ছে, প্রবেশ করতেছে। যদি করে তাহলে তখন তোমরা কিন্তু যখন ডিকিউ লিখবা তখন কিন্তু প্লাস দিতে হবে। আর যদি বলে যে সিস্টেম থেকে তাপ বাইরে বের হয়ে যাচ্ছে, তাহলে কি লিখতে হবে, তাহলে কিন্তু যখন ডিকিউটা তোমরা লিখবা, যে মানটা লিখবা, সেই মানটা কিন্তু নেগেটিভ দিয়ে তোমাদের লিখতে হবে।
একইভাবে যদি বলে যে সিস্টেমে তাপ দেওয়া হয়েছে তাহলে কি তোমার আয়তনের যে পরিবর্তনটা সেটা কি পজিটিভ করতে হবে। আর যদি বলে সিস্টেম থেকে তাপ বাইরে বের হয়ে যাচ্ছে তাহলে যে আয়তনের যে পরিবর্তনটা সেটা কিন্তু তোমাদেরকে নেগেটিভ দিয়ে লিখতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা যখন ম্যাথগুলো করবা তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের যে প্রবলেমগুলো সেগুলো কিভাবে আমরা ডাটাগুলো লিখব। আচ্ছা, এরপরে সেকেন্ড যে কন্ডিশনটা যেটা আসবে সেটা কি হবে, সেটা হবে সম আয়তন। সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে সমষ্ণ আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে সম আয়তন, তার মানে বোঝাই যাচ্ছে এখানে আয়তনের কোনো চেঞ্জ হবে না। তার মানে আমাদের এখানে যে সিস্টেমটা আমরা যেটা পাবো সেখানে কি হবে, এখানে ডিভি যেটা আছে সেটা হবে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যদি হয় তাহলে বাইরে থেকে যদি আমরা তাপ যেটা দিব সেই তাপের কি হয়ে যাবে, আমরা এখানে যেটা কাজ পাবো, তো কাজের ক্ষেত্রে সমায়তন ডিভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এইটা যদি আমাদের জিরো হয়ে যায় তাহলে কাজ কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে সম আয়তনের ক্ষেত্রে আমাদের যে ডিডাব্লিউ যেটা আছে সেটা কি হয়ে যাবে, জিরো। কেন, কারণ এই যে আমরা যেটা দেখতেছি ডিডাব্লিউ সমান কি পি ডিভি, তাহলে ডিভি যদি জিরো হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, কাজটা পুরাটাই জিরো হয়ে যাবে। তাহলে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাবো সেটা ডি কিউ সমান সমান ডি ইউ। কেন, কারণ আমরা এখানে কি দেখতেছি, এখানে সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু ডিভি ইকুয়াল টু জিরো তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু কি হয়ে যাবে, জিরো। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ডি কিউ সমান সমান ডি ইউ। তার মানে সিস্টেমে যদি আমি বাইরে থেকে তাপ দেই তাহলে সেই তাপের পুরোটাই কি হবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। আর যদি সিস্টেম থেকে তাপ বাইরে বের হয়ে যায় তার মানে এটা যদি মাইনাস হয় তাহলে অভ্যন্তরীণ শক্তিও কি হবে, হ্রাস পাবে। তাহলে তোমাকে এটা কোশ্চেনে যদি বলে যে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে তোমাকে কিন্তু তখন যদি বলে সিস্টেম থেকে তাপ বাইরে বের হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তোমাকে এটা বাইরে চলে গেলে মাইনাস, আর যদি সিস্টেমে তাপ প্রবেশ করে তাহলে কিন্তু প্লাস লিখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, ডিডাব্লিউটা হবে জিরো। আচ্ছা, এরপরে আরেকটা কন্ডিশন সেটা হলো যে সমচাপ প্রক্রিয়া। তাহলে 3 নাম্বার যেটা আছে সেটা হলো আমাদের সমচাপ। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে সমচাপ প্রক্রিয়া, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে চাপের কোনো পরিবর্তন হবে না। তো একটা জিনিস দেখো, এইখানে সমচাপে এখানে আমরা যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা লিখছি সেখানে কিন্তু আমরা কোথাও চাপের কোনো পরিবর্তন পাইনি, মানে ডিপি কোথাও নাই। তার মানে যেহেতু ডিপি কোথাও নাই, চাপের কোনো পরিবর্তন নাই, তাহলে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের যদি সিস্টেমের যেটা দেয় এটা এখানে কি লিখবো, ডিপি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট যদি হয় তাহলে আমাদের তাপগতিবিদ্যার সূত্রটা হলো ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এটাকে আমরা লিখতে পারি ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। তাহলে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের এই পুরা তাপগতিবিদ্যার সূত্রটাই আমাদের এখানে লাগতেছে। এক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে, যদি বাইরে থেকে সিস্টেমে আমরা তাপ যদি দেই তাহলে সেই তাপের কি হবে, এখানে তোমার হলো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, বাকিটা কি করবে, কাজে রূপান্তর করবে। তাহলে ডিকিউ যদি পজিটিভ হয় তাহলে এটাও পজিটিভ হবে এবং এটাও কি হয়ে যাবে, পজিটিভ হবে। আর যদি এখান থেকে যদি অভ্যন্তরীণ শক্তি মানে সিস্টেম থেকে যদি তাপ বাইরে বের হয়ে যায় তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, এটাও নেগেটিভ হবে এবং এটাও কি হয়ে যাবে, আমাদের নেগেটিভ হবে। তাহলে এইখানে আমাদের ডিভি নেগেটিভ পজিটিভ হওয়া মানে কি, ডিভি পজিটিভ হওয়া মানে হলো আয়তন বৃদ্ধি পাবে, আর ডিইউ পজিটিভ মানে হলো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আবার একইভাবে দেখো ডিভি নেগেটিভ হওয়া মানে কি, আয়তন হ্রাস পাবে,
আবার ডিইউ নেগেটিভ মানে কি, ওর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। আর ডিকিউ নেগেটিভ মানে কি, এই সিস্টেম থেকে তাপ বাইরে বের হয়ে যাবে। তা এই জিনিসগুলো কিন্তু তোমাদের যে প্রবলেমগুলো দেওয়া থাকবে সেখানে কিন্তু এইভাবে বলে দিবে। তখন কিন্তু তোমাদের যে ডাটাটা তুলবা সেই ডাটাটা তোলার ক্ষেত্রে কিন্তু যখন ডিকিউ তোমরা লিখবা তখন পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, এইভাবে লিখে দিতে হবে। হ্যাঁ, যেরকম মনে করো যে যদি বলে যে বাইরে তাপ চলে যাচ্ছে তখন ডিকিউ লিখবা হলো নেগেটিভ দিয়ে মানটা লিখবা। আর যদি বলে যে সিস্টেমে এত জুল তাপ প্রবেশ করতেছে তাহলে কিন্তু তোমাকে ডিকিউ দিয়ে পজিটিভ দিয়ে এটা লিখতে হবে। তো এইভাবে আমরা এই জিনিসগুলো লিখবো, যখন আমরা প্রবলেমগুলো সলভ করব তখন এইভাবে লিখতে হবে। আচ্ছা, আরেকটা কন্ডিশন যেটা, সেটা হলো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে নামটা দিয়ে বোঝা যাচ্ছে রুদ্ধ তাপ, তার মানে বাইরে তাপ যাবেও না, ভিতর থেকে তাপ বাইরে, মানে বাইরে থেকে তাপ ভিতরে আসবে না, আর ভিতর থেকে তাপ বাইরে যেতে পারবে না, তার মানে তাপ রুদ্ধ অবস্থায় থাকবে। তাহলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এইখানে যে ডিকিউ যেটা আছে সেই ডিকিউটা হয়ে যাবে হলো 0, মানে কনস্ট্যান্ট, মানে বাইরে থেকে তাপ যাবেও না, ভিতর থেকে তাপ বাইরে থেকে ভিতরে তাপ আসবেও না, আর ভিতর থেকে তাপ বাইরে যাবেও না। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমাদের যে সূত্রটা সেটা কি হবে, ডিকিউর জায়গায় হয়ে যাবে 0, এখানে ডিইউ প্লাস পিডিভি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ডিইউ সমান সমান মাইনাস পিডিভি। তাইলে আমাদের এখানে বোঝাচ্ছে এইটা যদি পজিটিভ হয় তাহলে এইদিকে কি হবে, নেগেটিভ হবে। তার মানে এখানে যদি আমাদের অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, এখানে আয়তন হ্রাস পাবে। আর আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে অভ্যন্তরীণ শক্তি কি পাবে, এখানে আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। তাহলে আলটিমেটলি একটা পজিটিভ হলে আরেকটাকে কি হতে হবে, নেগেটিভ হতে হবে, তাহলেই কি হয়ে যাবে, এখানে 0 আসবে। তাহলে এই জিনিসগুলো তোমরা মনোযোগ সহকারে পরীক্ষার সময় যখন তোমাদের আসবে সেগুলো কিন্তু তোমাদেরকে এভাবেই লিখে অ্যান্সার করতে হবে। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আসলে আমরা যখন পরীক্ষায় এই ধরনের প্রবলেম আসে, যে সমষ্ট প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কিছু ঘটনাগুলো বলে দেয়, যেগুলো আমাদেরকে কিন্তু কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কিভাবে লিখতে হবে সেই জিনিসগুলো কিন্তু আমরা এই জিনিসগুলো ভালোভাবে না বুঝতে পারার কারণে কিন্তু ভুল করে ফেলি। তো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। তো তোমরা পরীক্ষায় যদি এগুলো আসে তাহলে এইভাবে তোমরা এগুলোকে অ্যান্সার করবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।